সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মহসিন কলেজের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আইসিটি ক্লাসে। আজকে আমরা আইসিটি সাবজেক্টের থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থার্ড চ্যাপ্টারে আমরা জানি দুটো অংশ আছে। প্রথম অংশ নাম্বার সিস্টেম এবং সেকেন্ড অংশ ডিজিটাল ডিভাইস। প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদিও বা ক্লাসে আমরা পুরো সিলেবাস শেষ করেছি, তৃতীয় চ্যাপ্টারটা আমরা পুরোটাই পড়েছি। তারপরে আজকে আমরা আবার রিভিউ করছি তোমাদের জন্য, যাতে তোমরা উপকৃত হও। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। চলো তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা প্রজেক্টরেই ক্লাসটা নিব, তাহলে সবাই প্রজেক্টরে চলে যায়। আজকের পাঠ আমাদের সংখ্যা পদ্ধতি। আজকে ক্লাস শেষে আমরা যা বর্ণনা করতে পারবো বা যা শিখবো সেটা দেখতে পাচ্ছি আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতির ধারণা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে যে রিলেশন সেটা আমরা জানতে পারবো। প্রথমে আমরা আসি, যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছি, তাহলে আসি ডিজিট বা অঙ্ক কি। কারণ সংখ্যার ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে ডিজিট বা অঙ্ক। হিসাব নিকাশ বা গণনা করার জন্য যে সমস্ত প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় অঙ্ক। আর এক বা একাধিক অঙ্ক পরপর স্থাপন করলে যা গঠিত হয় তাকে বলা হয় সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। এটা আমরা এমসিকিউতে পাবো। আর সংখ্যা পদ্ধতি কি? বিভিন্ন অঙ্ককে কোনো একটি নির্দিষ্ট নিয়মে সাজিয়ে কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা কি বুঝতে পারছি? কোনো সাংকেতিক চিহ্নের সাহায্যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানি। সভ্যতার শুরুতে মানুষ যখন বিভিন্ন বিষয়ের গণনা করার প্রয়োজন বোধ করে, তখন মানুষ গণনার জন্য বিভিন্ন জিনিস যেমন আঙ্গুল, কাঠি, পাথর, ঝিনুক, রশির গিট বা দেয়ালে দাগ কেটে গণনার কাজ করত। তারপর ধীরে ধীরে মানুষ, সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষ গণনার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করতে শুরু করে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে প্রথম গণনার কাজ শুরু করে। হায়ারোগ্লিফিক্স পদ্ধতিটা মিশরে একটি প্রাচীন লিপি বা পদ্ধতি। প্রাচীন মিশরীয়রা এই হায়ারোগ্লিফিক্স পদ্ধতি ব্যবহার করত গণনার কাজে। পরবর্তীতে মেয়ার রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করে গণনার কাজ করা হয়। এবং পরবর্তীতে ভারতবর্ষে এবং আরব দেশে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি চালু হয়, যেটা বর্তমান বিশ্বে এখনো চালু আছে বা খুব সমাদৃত। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মিশরীয় হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে কিছু চিহ্ন তারা ব্যবহার করত। সেই চিহ্নগুলো আমরা একটু দেখি। তারা একটি প্রকাশ করতো এরকম একটা দাগ দিয়ে,
2 কে প্রকাশ করতো 2টা দাগ দিয়ে, এভাবে 9 পর্যন্ত তারা এরকম দাগ দিয়ে প্রকাশ করতো। 10 কে প্রকাশ করতো এভাবে, 100 কে প্রকাশ করতো এভাবে, 1000 কে প্রকাশ করা হয় এটা লোটাস, লোটাসের চিহ্ন, লোটাস ব্যবহার করে, লোটাসের প্রতীক ব্যবহার করে। 10,000 কে ব্যবহার করা হতো পয়েন্টিং ফিগার দিয়ে। পরবর্তীতে দেখো এটা ট্যাডপোল, স্টনিশড ম্যান, তাহলে এগুলো দিয়ে বড় বড় সংখ্যা প্রকাশ করা হতো। এখানে আমরা আরেকটু দেখতে পাই, যদি আমরা 300 লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি এরকম 3টা চিহ্ন। তাহলে 100 100 100 মিলে এটা হবে 300 বা 300। তাহলে 300 কে প্রকাশ করার জন্য এভাবে 3টা 100 এর প্রতীককে ব্যবহার করা হতো। তার হায়ারোগ্লিফিক্স পদ্ধতিটা আমরা বুঝতে পারলাম। হায়ারোগ্লিফিক্স এর অর্থ হচ্ছে পবিত্র লিপি। এটা আমরা এমসিকিউতে পাই, পবিত্র লিপি। হায়ারোগ্লিফিক্স মিশরীয় সভ্যতার একটি নিদর্শন। তারপরে আসো রোমান সংখ্যা। আমরা রোমান সংখ্যার সাথে আমরা সবাই পরিচিত। তাহলে এই রোমান অক্ষরগুলো দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে প্রকাশ করি। এবার আসো কিছু হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিতে কিভাবে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, দেখো চারটিতে যে হিন্দু, আরবিক, মেডিভেল, মডার্ন সব পদ্ধতিতে জিরোর ব্যবহার আছে। তাহলে শূন্যের প্রচলন শুরু হয় হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি থেকে, পরবর্তীতে সেটা ইউরোপীয় ব্যবহার করা হয়। তাহলে সংখ্যা পদ্ধতি স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা যায়, নন পজিশনাল, পজিশনাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে এর মধ্যে আমরা পরিচিত হয়েছি হায়ারোগ্লিফিক্স। যে সংখ্যা পদ্ধতি মৌলিক চিহ্ন, বেস, স্থানীয় মান বা অবস্থানের উপর নির্ভর করে না, সেই ধরনের সংখ্যা পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান বা অবস্থানের উপর নির্ভর করে সে ধরনের সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের যে সংখ্যা পদ্ধতি যে চ্যাপ্টারটা সেটা আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাই বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় গণনার কাজে। বাইনারি সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করা হয় কম্পিউটারের ভাষা বোঝার জন্য। কম্পিউটার বাইনারি পদ্ধতিতে ভাষা বুঝে থাকে। অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সাধারণত মেইন ফ্রেম কম্পিউটারগুলোতে এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করা হয় উন্নত মানের যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলোতে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যাকে আমরা যদি এভাবে প্রকাশ করি
125.34। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে পাঁচের স্থানীয় মান 0 বা 1 বা একক। এই 5 এর স্থানীয় মান 0 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 0। এই পজিশনাল স্থানীয় মান 10 টু দি পাওয়ার 1। এই পজিশনে আমরা তার মানে আমরা কি দেখতে পাই 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 100। তার মানে এই যে অবস্থানে যে 5, এই 5 এর স্থানীয় মান হচ্ছে 5 ইন্টু 1। তার মানে এটা একক স্থানে আছে। 2 এর উপর স্থানীয় মান আমরা দেখতে পাচ্ছি 10, তার মানে এটা দশকের স্থানে আছে। একের স্থানীয় মান আমরা দেখতে পাচ্ছি 100, তার মানে এটা শতকের অবস্থানে আছে। তাহলে এটাকে আমরা 125 বলে থাকি, তাই না? তাহলে একের স্থানীয় মান আমরা দেখতে পাচ্ছি 100, 2 এর স্থানীয় মান 2, তার সাথে আমরা 10 গুণ করব 5 এর সাথে, 5 ইন্টু 1 তার স্থানীয় মান গুণ হবে। একইভাবে আমরা দশমিকের পরবর্তী সংখ্যাগুলোর স্থানীয় মান যদি আমরা দেখি 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2। তাহলে এখানে একটু খেয়াল করি আমরা, এই পজিশনাল একটি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটির প্রত্যেকটি ডিজিট তার স্থানীয় মান, তার নিজস্ব মান এবং তার বেসের উপর ডিপেন্ড করছে। 5 এর সাথে তার স্থানীয় মান গুণ হবে, 2 এর সাথে তার স্থানীয় মান গুণ হবে, 1 এর সাথে তার স্থানীয় মান গুণ হবে। তাহলে দেখো 125.34 এখানে এলএসবি কোনটি? লাস্ট প্রথম যে ডিজিটকে আমরা দেখতে পাই এটা হচ্ছে এলএসবি, এবং এদিকে আমরা দেখতে পাই এই 1টা, এটা হচ্ছে এমএসবি, আর মাঝখানে যে পয়েন্ট এটাকে বলা হবে রেডিক্স পয়েন্ট। আমরা এখানে আরেকটু দেখতে পারি, যখন কোনো একটি বাইনারি সংখ্যায় রেডিক্স পয়েন্ট থাকবে তাকে বলা হবে বাইনারি পয়েন্ট। তাহলে এটার একটা বেস দরকার হবে। এটা পরবর্তীতে আমরা এই সংখ্যাগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে বাইনারি সংখ্যায় যখন কোনো পয়েন্ট থাকে, রেডিক্স পয়েন্ট থাকে, সেটাকে বলা হয় বাইনারি পয়েন্ট। অক্টাল সংখ্যায় যখন কোনো পয়েন্ট ব্যবহৃত হয় তাহলে সেই পয়েন্টটিকে বলা হবে অক্টাল পয়েন্ট। হেক্সাডেসিমেলে যখন কোনো পয়েন্ট ব্যবহার করা হয় রেডিক্স পয়েন্ট, সেই পয়েন্টকে বলা হয় হেক্সাডেসিমেল পয়েন্ট। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্টে দিয়ে ইন্টিজার এবং ফ্র্যাকশন এই দুই অংশে ভাগ করা হয়। তাহলে রেডিক্স পয়েন্টের আগের যে পোরশনটা সেটাকে বলা হবে ইন্টিজার, এবং পরবর্তী যে অংশ তাকে বলা হবে ভগ্নাংশ বা ফ্র্যাকশন। পরবর্তী স্লাইডে আমরা যাই। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার মান বের করার জন্য তিনটি ডেটা দরকার, বা তিনটি মান অবশ্যই আমাদের জানতে হবে। সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, ব্যবহৃত সংখ্যা পদ্ধতির মান বা ভিত্তি,
এবং সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। ধরি আমরা একটা সংখ্যা লিখছি, পয়েন্ট 3 7, তাহলে এটা দশমিক সংখ্যা। আচ্ছা, আরেকটা সংখ্যা আমরা লিখি, এটাও একটা দশমিক সংখ্যা। একই সংখ্যা দিয়ে আমরা তাহলে একটু খেয়াল করি। আমরা প্রথম সংখ্যাটিতে 120.37, এখানে যেহেতু বেসকে 10 দিয়ে আমরা প্রকাশ করছি, তাহলে এটা দশমিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। পরবর্তী সংখ্যাটিকে আমরা দেখছি 110.10, এখানে আমরা বেস ব্যবহার করেছি 10। তাহলে এটাও আমরা বুঝতে পারছি, যেহেতু বেস আছে তাহলে বুঝতে পারছি এটা একটা তোমার ডেসিমেল সংখ্যা। কিন্তু একই সংখ্যায় আমরা যখন বেস 2 ব্যবহার করছি, এটাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা। একই সংখ্যাতে আমরা যখন বেস 8 ব্যবহার করছি, এটা হয়ে যাবে তখন অক্টাল সংখ্যা। তাহলে কোন একটি সংখ্যার মান বোঝার জন্য আমার কি কি দরকার? সংখ্যাটির বেস প্রত্যেকটি ডিজিটের নিজস্ব মান এবং ডিজিটের স্থানীয় মান। বেস প্রত্যেকটি ডিজিটের নিজস্ব মান এবং প্রত্যেকটি ডিজিটের স্থানীয় মান। তাহলে এই তিনটা ডাটা যদি আমরা জানি, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি। আশা করি আমরা বুঝতে পারছি। এখান থেকে আমাদের একটা এমসিকিউ প্রশ্ন আসে, একটি সংখ্যার মান বের করার জন্য কয়টি ডাটার প্রয়োজন? 3টি, 4টি, 5টি, এভাবে অপশন দেওয়া থাকে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য আমাদের 3টি ডাটার দরকার হয়। এখন আসলে এই যে বেস বললাম আমরা, বেস জিনিসটা কি? যে কোনো সংখ্যা পদ্ধতিতে সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। যেমন আমরা জানি, দশমিক সংখ্যাকে প্রকাশ করার জন্য 0 থেকে 9 টোটাল 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়। তাহলে তার বেস আমরা দেখতে পাচ্ছি 10। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। তাহলে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির একটা চার্ট আমরা দেখি। প্রথম সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা জানি 0 থেকে 9 ব্যবহার করা হয় মৌলিক সংখ্যা বা ডিজিট আমরা বলতে পারি, মৌলিক সংখ্যা অঙ্ক, যেটাকে আমরা ডিজিটও বলতে পারি। তাহলে দশমিক পদ্ধতিতে আমরা 0 থেকে 9 টোটাল 10টি মৌলিক অঙ্ক ব্যবহার করি। এই 0 থেকে 9 ছাড়া আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আর কোনো চিহ্ন ব্যবহার করি না। তাহলে তার বেস হবে 10। একটা एग्जांपल আমরা দেখতে পাচ্ছি 109, প্রত্যেকটি ডিজিটই আমরা দেখতে পাচ্ছি তার মৌলিক অঙ্কগুলোতে আছে এবং তার বেস হচ্ছে 10। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি এটা একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যা।
এবার আসি আমরা বাইনারি পদ্ধতিতে। বাইনারি পদ্ধতিতে মৌলিক ডিজিট বা অঙ্ক হচ্ছে দুটো, 0 এবং 1। বাইনারিতে আমরা যতগুলো সংখ্যাই লিখি না কেন সবগুলো সংখ্যাকে 0 বা 1 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তার বেস অবশ্যই হবে 2। এখানে আমরা একটা एग्जांपल দেখতে পাচ্ছি 101001 এবং বেস আমরা দিয়েছি 2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবগুলোই তার মৌলিক প্রতীকে আছে। তারপর আসে অক্টাল পদ্ধতি। অক্টাল পদ্ধতিতে আমরা জানি মৌলিক অঙ্ক বা ডিজিট হচ্ছে 0 থেকে 7, এই 8টি ডিজিট ব্যবহার করা হয়। তাহলে অক্টাল পদ্ধতিতে মৌলিক অঙ্ক বা ডিজিট হচ্ছে 8টি, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে তার বেস হবে 8 এবং एग्जांपल আমরা দেখতে পাচ্ছি 4 2 3 এবং ব্র্যাকেটে আমরা বেস দিয়েছি। তাহলে 4 2 3 এই অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে মৌলিক অঙ্কগুলোর মধ্যে আছে। একইভাবে আমরা হেক্সাডেসিমাল পদ্ধতিতে দেখতে পাচ্ছি 0 থেকে 9 এবং a থেকে f ব্যবহার করা হয়। তার মানে হেক্সাডেসিমাল পদ্ধতিতে 0 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত টোটাল 16টি ডিজিট বা প্রতীক ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রকাশ করার জন্য। তাহলে 4 D9, তাহলে এখানে প্রত্যেকটি ডিজিট আমরা দেখতে পাচ্ছি মৌলিক অঙ্কগুলোতে আছে এবং বেস আমরা 16 লিখেছি। এখন তোমাদের কাছে আমি একটি প্রশ্ন দিচ্ছি, যদি আমরা একটা সংখ্যা এভাবে লিখি 1 2 8 9, আমি যদি বলি এই সংখ্যাটি কোন কোন সংখ্যা পদ্ধতির মধ্যে আছে বা এই সংখ্যাটি কি কোন ধরনের সংখ্যা, তাহলে এখানে আমরা দেখি এখানে আমরা বেস দিয়েছি 8, তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি। কিন্তু এখানে 1 2 8 9, এই যে 8 কিন্তু অক্টালের মৌলিক অঙ্কগুলোর মধ্যে নেই। তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই এটা একটা ভুল সংখ্যা। তাহলে ভুল সংখ্যা আমরা কিভাবে বুঝলাম? হয় এখানে আমার বেসটা ভুল হয়েছে, না হয় এখানে আমাদের সংখ্যা বা ডিজিট লিখতে ভুল হয়েছে। তাহলে এটা কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে পড়বে না। আবার আমরা এ ধরনের কোন প্রশ্ন আমরা এমসিকিউতে পেতে পারি 1 1 0 0.11, এই সংখ্যাটি কোন কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়তে পারে বা কোন কোন সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমাদের এরকম এমসিকিউ প্রশ্ন হতে পারে, তাহলে 1 1 0 1 1, এই প্রত্যেকটি ডিজিটে আমরা দেখতে পাচ্ছি সবগুলো সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে। 0 1 প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে। তাহলে এই ধরনের একটা সংখ্যা যদি পাওয়া যায় তাহলে আমরা বুঝতে হবে এটা আমাদের সবগুলো সংখ্যা পদ্ধতির মধ্যে এই সংখ্যাটি পাওয়া যাবে। আবার যদি আমরা আরেকটি সংখ্যা লিখি 1 2 7.36, এই সংখ্যাটি কোন কোন পদ্ধতির মধ্যে পাওয়া যাবে বা কোন কোন সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটি হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 7 3 6, এই মৌলিক প্রতীকগুলো কোথায় কোথায় আছে? দশমিক পদ্ধতিতে আছে, অক্টালে আছে, হেক্সাডেসিমালে আছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই সংখ্যাটি দশমিক, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি।
আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।